প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি নারায়ণ চন্দ্র মণ্ডল তোমাদের অনলাইন ক্লাসে সাদর স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সমাজকর্মের দ্বিতীয় পত্রের বাংলাদেশে মনোমানবিক চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ সমূহ। আমরা জানি মনোমানবিক চাহিদা কি, বাংলাদেশে মনোমানবিক চাহিদা পূরণের বর্তমান অবস্থা কি, বাংলাদেশে মনোমানবিক চাহিদা পূরণের অন্তরায় কি, সবই আমরা পড়েছি এক এক করে। আজকে আমরা যেই সমস্যাগুলো আমরা লক্ষ্য করেছি, সেখানে মনোমানবিক চাহিদা পূরণের কিছু পদক্ষেপ আছে। কি কি পদক্ষেপ নিলে আমরা সহজে এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। আমরা জানি বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, বাংলাদেশে অর্থনীতি উন্নয়নের জন্য আমাদের মনোমানবিক চাহিদা পূরণের জন্য একটা বিরাট অন্তরায় হলো প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির কারণে আমাদের প্রচুর সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন এই প্রাকৃতিক দুর্যোগকে যদি কোনোভাবে আমরা মোকাবেলা করতে পারি, জানমালের ক্ষয়ক্ষতি যদি আমরা কিছুটা কমিয়ে আনতে পারি, তাহলে আমাদের মনোমানবিক চাহিদা পূরণে হয়তো সমস্যা হবে না। এরপরে আছে দারিদ্র দূরীকরণ। দারিদ্র দূরীকরণ, দারিদ্র দূরীকরণ। বাংলাদেশে দারিদ্র একটি মারাত্মক সমস্যা। স্বল্প মাথাপিছু আয় এর কারণে আমাদের দারিদ্র লেগেই আছে। স্বল্প মাথাপিছু আয়, কর্মসংস্থানের অভাব এবং আয়ের তেমন সুযোগ না থাকাতে দারিদ্র আমাদের একটা নিত্য নৈমিত্তিক সমস্যা। এই দারিদ্র্যের কারণে মানুষের পুঁজি হাতে আসছে না, পুঁজি থাকছে না এবং পুঁজির স্বল্পতা। যেখানে তার মনোমানবিক চাহিদাই পূরণ করতে পারছে না, সেখানে ব্যবসা বাণিজ্য বা টাকা পয়সা ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্য করা, শিল্পে ইনভেস্ট করা, এটা আসলে দুঃসহ ব্যাপার। এটা আসলে সম্ভব হয় না। কোনোভাবে যদি আমরা দারিদ্র দূরীকরণ করতে পারি, দারিদ্র মোকাবেলা করতে পারি, বর্তমান সরকার বিভিন্নভাবে বিভিন্ন দারিদ্র বিমোচন কর্মসূচির মাধ্যমে জনগণের দারিদ্র বিমোচনের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং এটা অনেকটা সাকসেসফুল হয়েছে। দারিদ্র দূরীকরণের জন্য যদি এই ধরনের কর্মসূচি নিয়মিত নেওয়া হয়, তাহলে আমাদের এই দারিদ্র বা মনোমানবিক চাহিদা পূরণে সহজেই আমরা এই সাকসেসফুল হতে পারব। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। আমাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা অনেকটাই ত্রুটিপূর্ণ। এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, যেখানে সাধারণ এডুকেশন, মাদ্রাসা এডুকেশন, সাধারণ এডুকেশন এটাই মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়। কিন্তু কর্মমুখী সৃজনশীল যে শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা ব্যবস্থা, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, এটা যদি চালু করা যেত, তাহলে আমাদের হয়তো এই বেকারত্ব কমতো, কর্মসংস্থানের পরিমাণটা তো বাড়তো, তাহলে দেখা যেত যে আমাদের আয় রোজগারও বাড়তো। সেক্ষেত্রে মনোমানবিক চাহিদা পূরণ করা সহজ হতো। যেহেতু কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করলে মানুষের কর্মসংস্থান বা কাজকর্মের একটা সুযোগ থাকে, এই জন্য আমরা যদি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে পারি, তবেই কিন্তু আমাদের এই মনোমানবিক চাহিদাগুলো পূরণ করতে আমাদের জন্য সহজ হবে। এরপরে আছে সম্পদের সুষম
সুষম বন্টন। বাংলাদেশে আমরা জানি যে সম্পদের একটা বিরাট অসম বন্টন রয়েছে। আমরা আগেই বলেছি দেশের মাত্র 10 ভাগ লোকের হাতে 90 ভাগ সম্পদ গচ্ছিত, আর 90 ভাগ লোক মাত্র 10 ভাগ সম্পদের মালিক। এই ক্ষেত্রে কোনোভাবেই অর্থনৈতিক উন্নয়ন, দেশের উন্নয়ন বা উৎপাদন বৃদ্ধি করা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের দেশে বিশেষ প্রক্রিয়ায়, বিশেষ ব্যবস্থায়, বিশেষ আইন তৈরির মাধ্যমে যদি আমরা সম্পদের একটা সুষম বন্টন করতে পারি, যেমন জমি আছে যাই, জমি থাকবে, ভূমি থাকবে, ভূমির যে চাষ করে একজন শত শত বিঘা জমির মালিক, কিন্তু সে চাষ করে না, চাষি না, তাহলে তো আমার কোনো লাভ নেই। যারা চাষি, প্রকৃত চাষি, তাদের মধ্যে যদি ভূমির একটা সঠিক বিলি বন্টন করা যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু উৎপাদন বাড়বে। আমরা যদি সম্পদের সুষম বন্টন করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই মৌলবানবিক চাহিদাপূরণ অনেকটাই সহজ এবং সম্ভব হবে। তারপরে আছে 5 নম্বর, জনসংখ্যার সুষম জনসংখ্যার বন্টন। জনসংখ্যার সুষম বন্টন। আমাদের দেশে যেখানে সম্পদ বা উৎপাদন বেশি হয়, সেখানে কিন্তু লোক সংখ্যা বেশি, জনসংখ্যার ঘনত্ব বেশি। আবার দেখা যায় অনেক জায়গায় অনেক জমি পড়ে আছে, সেখানে কিন্তু লোক সংখ্যা নেই। এবং যেখানে লোক সংখ্যা কম, সেখানে যদি আমরা ঘন বসতিপূর্ণ এলাকা থেকে কিছু লোক শিফট করে সেখানে তাদের বসবাসের সুযোগ করে দেওয়া যেতে পারে। জনসংখ্যা এইভাবে বন্টন করে আমরা কিন্তু উৎপাদন ব্যবস্থা আরও বৃদ্ধি করতে পারি। অর্থাৎ যেখানে জনসংখ্যার ঘনত্ব আছে, সেখান থেকে কিছু জনগণকে মাইগ্রেট করে অপেক্ষাকৃত কম বসতি যেখানে আছে, সেখানে কিন্তু আমরা শিফট করতে পারি। যদিও বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব নেই এমন জায়গা খুব কম আছে, তারপরেও এরপরেও তো পাহাড়ি অঞ্চলে প্রচুর জায়গা আছে, সম্পদ আছে, কিন্তু লোক সংখ্যা কম। সেখানে কিন্তু আমরা কিছু শিফট করে আমরা উৎপাদন বাড়াতে পারি এবং মানুষের আয় বাড়াতে পারি, তখন মৌলবানবিক চাহিদা পূরণ কিন্তু সম্ভব হবে। তারপরে আছে কর্মসংস্থান বৃদ্ধি। কর্মসংস্থান বৃদ্ধি, যেখানে মানুষের স্বল্প মাথাপিছু আয়, শিল্প নেই, জনসংখ্যার ঘনত্ব আছে, সেখানে কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা যেতে পারে? আমাদের অদক্ষ যে জনশক্তি আছে, সেই জনশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করে আমরা কিন্তু উৎপাদন বহুলাংশে বৃদ্ধি করতে পারি। তো আমাদের মৌলবানবিক চাহিদা পূরণের জন্য বা এই সমস্যা সমাধানের জন্য এই কর্মসংস্থান বৃদ্ধি করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। তাই কর্মসংস্থান যাতে বৃদ্ধি করা যায়, সেজন্য ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প, বৃহৎ শিল্প বা কৃষি ব্যবস্থা একটু আধুনিকায়ন করে আমরা কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি। অনেকেই আছে যারা জমি আছে, মালিক আছে, কিন্তু শিক্ষিত হয়ে জমির দিকে ফিরে যেতে চায় না। তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু জমিতে যাতে প্রপারভাবে কাজ করা যেতে পারে, সেখানে ভালো ফল ফুলের বাগান, ফসলের ক্ষেত কিংবা মৎস্য চাষ, হাঁস মুরগির চাষ ইত্যাদি বহুমুখী কর্মসংস্থানের ব্যবস্থা করে আমাদের দেশের উন্নতি সমৃদ্ধি ঘটাতে পারি। এরপরে আবাসন সমস্যার সমাধান। আবাসন সমস্যার সমাধান। আবাসন সমস্যার সমাধান। বাংলাদেশে যতগুলো সমস্যা আছে, যে মৌলবানবিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্ত বিনোদন, এর মধ্যে যে আবাসন সমস্যাটা বর্তমান মারাত্মক। আমাদের দেশে জনসংখ্যার ঘনত্ব বেশি, এ কারণেই আবাসন সমস্যা একটা সাংঘাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বস্তি
যেখানে সেখানে বসতি গড়ে উঠছে, মানুষের পরিকল্পিতভাবে আবাসন ব্যবস্থা গড়ে উঠছে না, স্যানিটেশন ব্যবস্থা নেই, সেখানে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন। তবে বর্তমান সরকার চেষ্টা করছে যাতে আবাসন সমস্যার সমাধান করে যায়। বর্তমান চলছে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি আমরা। এই সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যাতে গৃহহীন যারা আছে তাদের জন্য যতটা সম্ভব গৃহের ব্যবস্থা তিনি করে যাচ্ছেন। অলরেডি অনেক গৃহহীন লোককে তিনি গৃহের ব্যবস্থা করেছেন। এরপরে যে একটা সমস্যা, বস্ত্র শিল্পে, বস্ত্র একটা মারাত্মক সমস্যা বাংলাদেশে। বস্ত্র শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বস্ত্র শিল্পে সম্পূর্ণতা অর্জন। মানুষের যতগুলো মৌল চাহিদা আছে, খাদ্যের পরে বস্ত্রের স্থান। বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা আছে সেই পরিমাণ বস্ত্রের সংস্থান নেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা বস্ত্রের জন্য বিদেশমুখী, পরনির্ভরশীল। আমরা যদি দেশি শিল্পের উন্নয়ন ঘটিয়ে দেশি বস্ত্রের প্রতি একটু আগ্রহী হই, তাহলে কিন্তু আমাদের বস্ত্র শিল্পের একটা প্রসারও ঘটে, আবার বস্ত্র শিল্পে আমরা স্বয়ংসম্পূর্ণতা ঘটাতে পারি এবং মানুষের বস্ত্রের ব্যবস্থাটা একটা নিশ্চিত করতে পারি। তাহলে দেখা যায় যে আমাদের এই আস্তে আস্তে আমাদের বস্ত্র শিল্পে একটা স্বয়ংসম্পূর্ণতা আসবে। নারী শিক্ষার প্রসার, নারী শিক্ষার, ওমেন এডুকেশন, নারী শিক্ষার প্রসার, শিক্ষার প্রসার। বাংলাদেশে টোটাল জনসংখ্যার অর্ধেক হলো নারী। একটি অংশকে বাদ দিয়ে দেশের উন্নয়ন কিন্তু সম্ভব না। দেশের উন্নয়নকে যদি আমরা একটা রথের চাকার মতো ধরি, তাহলে এক চাকা পুরুষ, এক চাকা নারী, দুইটা চাকার সমান গতিতে সমান্তরালে চলতে হবে। একটা যদি ছোট হয়, একটা যদি বড় হয়, তাহলে যেমন গাড়ি ঠিকমতো চলে না, রথ যেরকম ঠিকমতো চলবে না, সেরকম আমাদের যদি নারীকে বাদ দিয়ে শুধু পুরুষদের প্রতি গুরুত্ব দেওয়া হয়, তাহলে সমাজের কিন্তু সঠিক উন্নয়ন সম্ভব হবে না। আমাদের বলবানের চাহিদাগুলো আমরা ঠিকমতো পূরণ করতে পারবো না। বাংলাদেশে যদি আমরা ব্যাপকভাবে নারী শিক্ষার প্রসার ঘটাতে পারি, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের শ্রমশক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারবো এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নে নারী শক্তিকে ব্যবহার করে আমরা সাফল্য অর্জন করতে পারবো। তখনই মৌলমানবিক চাহিদা পূরণে আমাদের যথেষ্ট সহায়ক হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ। বাংলাদেশে যে সম্পদ আছে তাতে যদি সুষম বন্টন হয়, বাজার ব্যবস্থার উপরে সরকারি কড়াকড়ি কন্ট্রোল থাকে, নিয়ন্ত্রণ থাকে, তাহলে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস করা সম্ভব। বর্তমানে কালোবাজারি, ফড়িয়া, আড়তদার যারা আছে, তারা রাতারাতি মুনাফা অর্জনের জন্য দেখা যায় যে মালামাল স্টক করে কৃত্রিমভাবে বাজারে মালামালের একটা সংকট তৈরি করে। সেক্ষেত্রে হঠাৎ করেই দেখা যায় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়। আমরা বিগত 2 বছর যাবত দেখছি পেঁয়াজের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও বাংলাদেশে বিভিন্ন কালোবাজারিরা পেঁয়াজের যে স্টক করে, গোডাউনে স্টক করে, সেখানে কি করে পেঁয়াজের কৃত্রিম একটা সংকট তৈরি করে। এটা যদি সরকারিভাবে কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে এটা যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, তাহলে কিন্তু আমাদের মৌলমানবিক চাহিদা পূরণ করা সহজ হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা
সম্পূর্ণতা অর্জন। আমাদের যতগুলো মনোমানবিক চাহিদা আছে তার মধ্যে হলো খাদ্য এক নম্বরে, কারণ খাদ্য ছাড়া মানুষ বসবাস করতে পারে না। আমরা যদি যে কোনো ভাবেই হোক আমরা কৃষিতে একটা ব্যাপক রেগুলেশন অলরেডি শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষিক্ষেত্রে একটা সবুজ বিপ্লব সাধন করেছেন, একটা বিশাল একটা বিপ্লব হয়েছে। এক্ষেত্রে যদি আমরা আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে উন্নত কৃষি চাষের যে ব্যবস্থা, সেচের ব্যবস্থা, স্বল্পমূল্যে সারের ব্যবস্থা করতে পারি, তাহলে কৃষকরা কিন্তু কৃষি উৎপাদনে সহজেই উৎসাহী হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট খাদ্য উৎপাদন সম্ভব হবে এবং আমাদের সেক্ষেত্রে মনোমানবিক চাহিদা পূরণ করাও সম্ভব হবে। চিকিৎসার সুব্যবস্থা। বাংলাদেশে জনগণের চিকিৎসার জন্য বিভাগীয় পর্যায়ে, বড় বড় শহর পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে প্রচুর হাসপাতাল এবং ডাক্তার রয়েছে। সরকার কিন্তু প্রচুর পরিমাণে ওষুধও দিচ্ছে, কিন্তু সেগুলি দেখা যায় যে একটা অব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত রোগী যারা আছে তাদের হাতে পৌঁছায় না। এখন সরকারি আইনের মাধ্যমে কড়াকড়ি নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা যদি সেই ওষুধপত্রগুলো বা চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করে রোগীর সেবা শুশ্রূষা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থারও অনেকটা আমরা ডেভেলপ করতে পারব। চিত্ত বিনোদনের ব্যবস্থা। চিত্ত বিনোদনের ব্যবস্থা। আমাদের যতগুলো মনোমানবিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং লাস্ট হলো চিত্ত বিনোদন। চিত্ত বিনোদন মানুষের একটা মৌল চাহিদা। মানুষের সুকুমার বৃত্তি বা মানুষের মনের একটা চেঞ্জ, উদ্যমতা আনতে হলে কিন্তু তার একটা মনের একটা পরিবর্তনের দরকার, যেটা আমরা চিত্ত বিনোদনের মাধ্যমে করে থাকি। রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা কিংবা আমরা একটা নতুন দর্শনীয় স্থান পরিভ্রমণ করে আমরা কিন্তু চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে পারি। বাংলাদেশের জনসংখ্যার তুলনায় এমনি আয়তন কম, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে দর্শনীয় স্থান তৈরি করা পর্যটন কর্পোরেশনের পক্ষে সম্ভব হচ্ছে না। তারপরে যতটুকু আছে এটুকু যদি আমাদের কক্সবাজার, সেন্ট মার্টিন, কুয়াকাটা, সুন্দরবন, বান্দরবন কিংবা উত্তরবঙ্গের যেই রিসোর্টগুলো আছে, যেই স্থানগুলো আছে, সেখানে যদি আমরা পরিকল্পিতভাবে আমরা যদি চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু জনগণের এই অন্তত পক্ষে চিত্ত বিনোদনের যে মৌল চাহিদাটা, এটা সহজেই পূরণ হবে। এরপরে আছে সর্বশেষ সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু। সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু। সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু। বাংলাদেশে অধিক জনসংখ্যাধিক্য হওয়া সত্ত্বেও পাশ্চাত্য দেশের মতো আমাদের কিন্তু তেমন কোনো সামাজিক কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নেই। পাশ্চাত্য দেশগুলোতে মানুষ যখন কর্মসংস্থানে থাকে, চাকরিতে থাকে, কর্মরত থাকে, তখন কিন্তু তার স্যালারির সাথে তার বার্ধক্যের জন্য হোক বা যে কোনো শিল্প দুর্ঘটনার জন্যই হোক, যখন তার কর্মসংস্থানের মাধ্যমে তার জীবিকা নির্বাহ একটা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে, তখন কিন্তু সরকার থেকে যে সাহায্য সহযোগিতা দিয়ে থাকে সেটা হলো সামাজিক নিরাপত্তা, এবং কর্মসংস্থানের সময়ই কিন্তু বেতনের থেকে তাদের একটা নিরাপত্তা ভাতার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কেটে রেখে দেওয়া হয়। বাংলাদেশে যদি এরকম কোনো ব্যবস্থা থাকতো, কিংবা যারা কর্মসংস্থান যাদের নাই, যারা বৃদ্ধ, শিশু, পঙ্গু, সামাজিক প্রতিবন্ধী যারা আছে, তাদের যেমন যাদের কর্মসংস্থানের
সংস্থানের মাধ্যমে যাদের আয়ের কোনো সুযোগ নেই, তাদের জীবিকা নির্বাহের কোনো সুযোগ নাই, তাদের জন্য সরকারিভাবে বিভিন্ন নিরাপত্তামূলক কর্মসূচি যদি চালু করা হয়, এটা সরকারের পক্ষে সহজেই করা সম্ভব একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে। তাহলে কিন্তু আমাদের এই অন্তত পক্ষে মনোমানবিক চাহিদা পূরণে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে আজকে বাংলাদেশে মনোমানবিক চাহিদা পূরণের যে গৃহীত পদক্ষেপ সমূহ কী আছে, এগুলো তোমরা দেখলে তোমরা বাসায় বসে ভালো করে দেখে নেবে, আর অবশ্যই বাসায় বসে পড়াশোনা করবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। ধন্যবাদ তোমাদের।